এইদিকে কালী পূজা তো শেষ হয়ে গেল, কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুর্গাপূজার নবমী দিন রাতের ঘোরাঘুরির ব্লগ। কেমনটা লাগে বলেন? আচ্ছা বাদ দেন, কথা না বাড়িয়ে চলেন ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো, কারণ শেষ পূজা আর আজকে খুব সুন্দর করে সাজুগুজু করেছি। সাথে পরেছি আজকে নীল কালার খুব সুন্দর একটা শাড়ি, যেটা আমি অনলাইন থেকে এনেছি। যদিও এটা আনার পরে কিছু কাজ করতে হয়েছে। আমি এটার আঁচলের মধ্যে টার্সেল বসিয়েছি, তারপরে বডিতে আঁচলের পাড়ের মধ্যে আমি স্টোন বসিয়েছি, যার কারণে শাড়িটা আরো বেশি সুন্দর লাগছিল। তার সাথে ম্যাচিং চুড়ি, জুয়েলারি, হেয়ার স্টাইল, মেকআপ সবকিছু মিলে আমাকে নীলপরীর মতোই লাগছিল। শেষ পুজো বলে মনটা একটু খারাপ, তাই বেশি করে সাজুগুজু করেছি। আর আজকে বের হয়ে প্রথমেই যাব আমাদের আগের বাসার। ওইখানকার পুজোটা অনেক সুন্দর হয়, তাই ভাবছিলাম যে আগে এখান থেকে স্টার্ট করা যাক, যেহেতু এটা আমাদের বাসা থেকে একদমই কাছাকাছি। বের হয়ে যাওয়ার পথে প্রথমে এই পুজোটা পড়ে, তাই ভাবলাম এটাই দেখিয়ে নেওয়া যাক। এখানকার পুজোটাকে আমি খুব মিস করছি এইবার, কারণ ঢাকের আওয়াজ, বক্সের সাউন্ড কোনো কিছু এরকম ভাবে পাচ্ছিলাম না। ওখান থেকে বের হয়ে আমরা ডিরেক্ট চলে আসছি কাপুরিয়া পট্টি। এখান থেকে আজকে স্টার্ট করব, মানে দূরের গুলো আগে শেষ করব, তারপর আস্তে আস্তে কাছের গুলো দেখবো। আমরা এখন চানমণি কালীবাড়িতে আছি। এখানকার মূর্তিটা আমাদের অলরেডি দেখা হয়েছে, আবারও আজকে আসলাম। আর এই রাস্তার মধ্যে তো এমন ঝিকে ঝিকে লাইট গুলো থাকে। আমাদের সাথে যেহেতু আরো একটা ফ্যামিলি আছে, ওদেরকে পাঠিয়ে দিয়ে আমরা এখানে ফুচকা খেতে বসে পড়লাম। যেহেতু এগুলো আমাদের দেখা আছে, তাই আমরা বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ফুচকা খেলাম, কিছু কথাবার্তা বললাম, মানে আমরা তিনজন। আর এইসব প্রোগ্রামে বের হলে ফুচকা খাবো না, এটা তো একদমই হয় না। তাই এখানে মিষ্টি টক দিয়ে 1 প্লেট ফুচকা আমাদের তিনজনের জন্য নিয়ে নিলাম। আর প্রত্যেকটা প্যান্ডেল জুড়ে এই মরিচা বাতিগুলো আছে, আমরা মরিচা বাতি এগুলোকে বলি। আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। তারপরে কাপুরিয়া পত্রী এখানে আরো একটা মন্দিরে চলে আসলাম। এখানকার মূর্তি ওরা বেশ সুন্দর করে সব সময়। আর এখানে আসার পরে মাকে দেখে দু চোখ একদম জুড়িয়ে গেল। এখানে আসার পর ঢাকের সাউন্ড শুনে মনটা অনেকটা ভালো লাগছিল, কারণ পুজো মানেই হচ্ছে ঢাকের সাউন্ড তো থাকবেই, কিন্তু ম্যাক্সিমাম প্যান্ডেলে তো বক্সের সাউন্ড থাকে, তাই ঢাকের সাউন্ডে শুনতে পেলে পুজো পুজো একটা ফিল আসে। অন্য সব বছরগুলোতে আমাদের ওই রকম ভাবে সব পুজোগুলো দেখা হয় না, বাট এই বছর সবগুলো পূজা দেখেছি, প্লাস 2 দিন আমরা দেখেছি, মানে যেগুলো কালকে দেখেছি ওইগুলো আজকে আবার দেখছি। এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। আর এবার পুজো দেখতে যাওয়ার পর মানে বিরক্ত বিরক্ত এমন ফিল হচ্ছিল না, মানে খুব রিল্যাক্সে এবার পুজো দেখতে পেরেছি। এই জিনিসটা কেন হয়েছে আমি আসলে বুঝতে পারছিলাম না, কারণ প্রত্যেক বছর তো এইভাবেই বেরোই। ওইখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম দিগম্বরীতলা জগন্নাথ মন্দিরে। এখানকার মূর্তি বলেন, ডেকোরেশন বলেন, সবকিছু অনেক সুন্দর ছিল। আমার খুব বেশি ভালো লেগেছে এখানকার ডেকোরেশনটা বিশেষ করে। তারপরে মাকে প্রণাম করে বের হওয়ার আগে মনে পড়লো জগন্নাথ ঠাকুরের কথা, তাই ঠাকুরকে এসে প্রণাম করে নিলাম। আর এখানে এত বেশি মানুষের ভিড় ছিল, আর ঠাকুরের এখানে একটা ফ্যান ছিল, তাই এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, বসলাম, মানে কিছুক্ষণ সময় কাটালাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে এত বেশি মানুষের চাপ ছিল, বুঝাই যাচ্ছিল অনেক সুন্দর। আর আমার মনে হয়েছিল কুমিল্লা শহরের যত মানুষ পূজা দেখতে এসেছে তার অর্ধেকেরও বেশি মানুষ এই প্যান্ডেলে চলে আসছে। আর জায়গাটা এত বেশি ভালো লাগছিল যে এখানে আসার পর আর বের হতে মন যাচ্ছিল না। লাইটিং এর কারণে তো প্রাচ্য অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছে। আর যেহেতু অনেক বড় জায়গা ছিল, যদিও মানুষের ভিড় ছিল, বাট ওরা খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পেরেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। দিগম্বরী তলা থেকে বের হয়ে আমরা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরের এখানে আসছি, বাট এখানে লাইটিং এত ছিল যে চোখে সবকিছু ঝাপসা দেখছিলাম। আমরা যাওয়ার পরপরে ওইখানকার আরতি শুরু হয়েছে। আর যেহেতু আরতি শুরু হয়েছে, তাই ভাবলাম কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে যাই। নৃসিংহ মন্দিরের এখানে আরো একটা পূজা হয়, মানে একটু সামনে আরেকটা পূজা হয়, আর এখন আমরা ওইটাতেই এসেছি। ওইখানকার পুজো অনেক সুন্দর হয় সব সময়। ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম রাজগঞ্জের এখানে। এখন আমরা চান্দি কালীবাড়িতে যাব, যে ওইখানের পুজোটা দেখবো। এখানকার পুজো ছোটখাটোর ভিতরে খুব সুন্দর করে করেছে ওরা। আগে একটা সময় এখানে অনেক আসা হতো। ওইখান থেকে তারপর আমরা চলে গেলাম নানুয়া দিঘির পাড়ের পূজাতে। ওইখানকার পূজার কথা আর কি বা বলবো বলেন, মূর্তি অনেক সুন্দর করে ওরা। এই দিকটাতে আসলে সবার আগে মনে পড়ে নানুয়া দিঘির পাড়ের পূজার কথা। কখন আসবো, কখন মাকে দেখবো, ওরা কেমন করেছে, কিভাবে করেছে, এটাই বেশি এক্সাইটমেন্ট। অনেকক্ষণ চেষ্টা করার পর মার খুব সুন্দর একটা ফুটেজ নিতে পেরেছি। আসলে এখানকার লাইটিং এত ছিল যে ঠিকঠাক মতো ছবি বা কোনো ভিডিও করতে পারছিলাম না। মূর্তিটা এত সুন্দর হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করলে মনটা কেমন করতো। আর এখানকার সবাই এত বেশি মজা করছিল, ডিজে লাইটিং সব মিলে সবাই অনেক বেশি নাচানাচি, অনেক বেশি হই হুল্লোড় করছিল। বেশ ভালোই লাগছিল। এখানে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম। এত মজার মধ্যে হুট করে মাঝখান দিয়ে কারেন্ট চলে গেল, তাই আমরা বেরিয়ে চলে আসলাম একদম রাজেশ্বরী কালী মন্দিরে। এটাই আমাদের একদম লাস্ট পূজা দেখা। এখানে অনেক মেলাও বসেছে, তাই ভাবছিলাম যে শেষে এখানে এসে কিছু কেনাকাটা করব, মাকেও দর্শন করে যাব। দুর্গা মা, কালী মা, দুই মাকে একসঙ্গে দেখে তারপরে বাসায় ফিরে যাব। আর আজকে এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে। আর রাজেশ্বরী বাড়ির ডেকোরেশনে অনেক সুন্দর করেছে, বিশাল বড়
বড় করে করেছে, সাথে মেলা তো আছেই। আর প্রাচ্য এই মেলাতে ঢুকেও তো গাড়ি গাড়ি করছে। আর এখানে ঠাকুরের অনেক জিনিস কেনাকাটার মতো আছে, দেখে শুনে নিতে হবে। আজকের মতো নবমী দিনের ঘোরাঘুরি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। দশমী দিনের ব্লগও আসছে কিন্তু।